হ্যালো সিটিএন, তোমাদের সবাইকে দ্য পলিটিক্যাল ফ্যামিলিতে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পঞ্চম অধ্যায় সংবিধান প্রণয়ন ও তার দর্শন নিয়ে আলোচনা করবো। আজকে তৃতীয় পার্ট, আগের দুখানা পার্ট করেছি, যারা দেখোনি একটু দেখে নিও, না হলে হয়তো বা আজকের ক্লাসটা বুঝতে অসুবিধা হতে পারে। তো আগের পার্টে আমরা কি নিয়ে গল্প করেছিলাম? আগের পার্টে আমরা গল্প করেছিলাম যে সংবিধান সভা গঠন এবং তারা কিভাবে সংবিধানটাকে তৈরি করলো সেগুলো নিয়ে, তাই না? তো আজকে এই যে সংবিধান তৈরি হলো, এই সংবিধানের পিছনের দর্শন কি ছিল? এখন কথা হচ্ছে দাদা, পলিটিক্যাল সায়েন্সের মধ্যে আবার দর্শন আসছে কেন? দর্শন তো ছেড়ে দিলাম, ওটা আমি পড়বো না বলে। দেখো, দর্শন বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? সমস্ত কিছু যদি আমরা বাদ দিই, পলিটিক্যাল সায়েন্স, বেঙ্গলি, ইংলিশ, সায়েন্সের অন্যান্য সাবজেক্ট বাদ দিয়ে যদি দর্শনটা কি সেটা বোঝার চেষ্টা করি, দর্শন বলতে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে তোমার আর কোনো কিছু দেখার দৃষ্টিভঙ্গিটাকে। তুমি কোনো জিনিসকে কিভাবে দেখছো, বা তুমি কোনো একটা কাজ করছো কি ভেবে কাজ করছো। তোমার বাবা বলেছে যে তোকে ভালো রেজাল্ট করতে হবে, এর মানে কি? তিনি কি ভেবে বলেছে? এমন নয় যে ভালো রেজাল্টই সব কিছু, কিন্তু তিনি কি ভেবে ভালো রেজাল্ট করতে বলেছেন সেটা হচ্ছে দর্শন। মানে কি ভেবেছেন, অর্থাৎ আমাদের যে সংবিধানের বিভিন্ন লজ রয়েছে, সেই লজগুলো কি ভেবে রাখা হয়েছে, এই লজটাই কেন রাখা হয়েছে, অন্যটা কেন রাখা হয়নি, সেই জিনিসগুলোই একটু আজকে আমরা দেখব। হ্যাঁ, নিশ্চয়ই এতগুলো যে লজ রয়েছে সবগুলো তো নিয়ে আলোচনা করব না, ইভেন একটা কি দুটো নিয়ে। অ্যাকচুয়ালি ভারতের দর্শন, ভারতের সংবিধানের দর্শন, সেটা এর প্রস্তাবনায় ফুটে উঠেছে। তো শুধু প্রস্তাবনাটা নিয়ে আলোচনা করলেই হয়ে যায়, বা বলতে পারো হয়ে যাবে। আর হ্যাঁ, বলে রাখি, এই যে প্রস্তাবনা নিয়ে আলোচনা, এটা নিয়েই মোটামুটি 4-5 ঘন্টার লেকচার হয়ে যায়। তো আমি চেষ্টা করব যতটা কম লেকচার দেয়া যেতে পারে, ওকে, যতটা কম গল্প করা যেতে পারে, এবং এই কম গল্পের মধ্যে যাতে অনেক বেশি তোমরা কি জানতে পারো। ওকে, তো চলো শুরু করা যাক। হ্যাঁ, দেখো, প্রিএম্বল বা প্রস্তাবনা, এই কথাটা কোথা থেকে এসছে? দেখো, প্রিএম্বল কথাটি এসছে একটা লাতিন শব্দ প্রিএম্বুলাস থেকে, যার অর্থ কি? যার অর্থ হচ্ছে টু গো বিফোর, মানে কি আগে যাও, এরকম, বুঝতে পারছো? মানে আগে দেখতে হবে। একরকম এই প্রস্তাবনা হচ্ছে তোমার সূচিপত্র। তোমার প্রতিটা বইয়ের একটা সূচিপত্র থাকে না, সেই সূচিপত্র, যে বইয়ের মধ্যে কি রয়েছে আগে একটু জেনে নাও। ওকে, এই প্রস্তাবনাটাও সেরকম সংবিধানের সূচিপত্র। আবার বলতে পারো এটা একটা সংবিধানের আয়না। মানে এই সংবিধানের বিভিন্ন লজ কিসের ওপরে দাঁড়িয়ে রয়েছে, সেগুলোই হচ্ছে এই প্রস্তাবনায় রয়েছে। তো দেখা যাক প্রস্তাবনায় কি রয়েছে। আর আরেকটা কথা বলে রাখি, যে এই প্রস্তাবনা সাধারণত ওই যে জওহরলাল নেহেরু সংবিধান সভার প্রথম অধিবেশনে যে অবজেক্টিভ রেজলিউশন দিয়েছিল বা উদ্দেশ্যমূলক প্রস্তাব দিয়েছিল, সেই প্রস্তাবেরই কি প্রতিফলন, ঠিক আছে? বা বলতে পারো সেই প্রস্তাবটাই একটু মডিফাই করে কি হয়ে গেছে এই প্রস্তাবনা ভারতীয় সংবিধানের। ওকে, দেখো, ভারতের প্রস্তাবনাটা কি রয়েছে আমি ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিচ্ছি, তোমরা ওটা দেখে নিও। আর বুলেট করা যে পয়েন্টগুলো এবং কালার চেঞ্জ করা যেগুলো রয়েছে, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে? আর হ্যাঁ, এই পড়তে গেলে একটু এক্সট্রা টাইম লেগে যেতে পারে, তো পড়ার দরকার নেই, পেছনে দিয়েছি, তোমরা দেখে নিও। তো কি, প্রস্তাবনায় সাধারণত চারটি মূল বিষয়, তিনটি বলা হয়, আমি চারটে বলছি, চারটে মূল বিষয়ে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে ভারত রাষ্ট্রের প্রকৃতি কেমন, ঠিক আছে? আর এই যে সংবিধান সভা বা এই সংবিধানের উদ্দেশ্য কি, দুটো পার্ট। আরেকটা হচ্ছে এর ডেট, মানে কি কবে এটা গৃহীত হয়। আরেকটা হচ্ছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, ঠিক আছে, মানে সোর্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ওকে, তো এক এক করে বলি। ভারত রাষ্ট্রের প্রকৃতিটা যেটা রয়েছে, সেটার মধ্যে পাঁচটি ওয়ার্ড পাবে। একটা হচ্ছে সোভরেন বা সার্বভৌমত্ব, আরেকটা হচ্ছে সোশিয়ালিস্ট বা সমাজতান্ত্রিক, আর তারপরে হচ্ছে সেকুলার বা ধর্মনিরপেক্ষতা, আর একটা হচ্ছে ডেমোক্রেটিক বা গণতান্ত্রিক, আরেকটা হচ্ছে রিপাবলিক বা সাধারণতন্ত্র। এই পাঁচটা নিয়ে আমরা আলোচনা করব। নেক্সট কি আসছে, উদ্দেশ্য কি রয়েছে এই সংবিধানে। তার মধ্যে সাধারণত আমরা চারটি জিনিস দেখতে পারি। এক হচ্ছে ন্যায়, স্বাধীনতা, সাম্য এবং সৌভ্রাতৃত্ববোধ, বা বলতে পারো ফ্রেটার্নিটি। ওকে, সমতার হচ্ছে ইকুয়ালিটি, আর লিবার্টির হচ্ছে স্বাধীনতা, আর জাস্টিস হচ্ছে ন্যায়। ওকে, আর একটা ডেট আমরা জানি 26শে নভেম্বর 1949 সালে। ওকে, তো প্রথমে আমরা সোর্স থেকে শুরু করি, সোর্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। দেখো, অ্যাকচুয়ালি এই যে সংবিধান, এই সংবিধানের মূল সোর্স কি? মূল সোর্স হচ্ছে ভারতের জনগণ, তাই না? মূল উৎস ভারতের জনগণই তো এই সংবিধান তৈরি করেছে, হ্যাঁ কি না?
তারা কিছু লোককে চুজ করলো গণপরিষদের এবং তারা আলাপ আলোচনার মাধ্যমে সেটা তৈরি করলো। এখানে বাইরের কারো হস্তক্ষেপ ছিল না। তো এটাই। আর হ্যাঁ, কিছু আইন কানুন বিভিন্ন রাষ্ট্রের সোর্স থেকে বা বিভিন্ন রাষ্ট্রের সংবিধান থেকে নেওয়া হয়েছে, যেগুলোকে আমরা আলাদা একটা ক্লাসে সেগুলো মনে রাখার বিভিন্ন ট্রিক্স সহ আমরা করিয়ে দেবো, ঠিক আছে? ওটা একদম দেখবে তোমাদের বইয়ের শেষে রয়েছে। এই ক্লাসে হয়তো আমরা সেটা করাবো না, হলে অনেকটা বড় হয়ে যাবে। ওকে, এমনিই বড় হচ্ছে, অনেক বড় বড় ক্লাস হয়ে যাচ্ছে। ওকে, তো প্রথমে আমরা ওই যে ভারত রাষ্ট্রের প্রকৃতির মধ্যে যে 5টা ওয়ার্ড রয়েছে তার মধ্যে সোভরেন বা সার্বভৌমিকতা নিয়ে একটু বলি। তো সার্বভৌমিকতা কি? দেখো, সার্বভৌমিকতা হচ্ছে রাষ্ট্রের একটা চরম ক্ষমতা, ঠিক আছে, যার মাধ্যমে রাষ্ট্র যা খুশি তাই করতে পারে, ঠিক আছে? এই যে রাষ্ট্র যা খুশি তাই করতে পারে বলতে অন্য দেশের কথা শুনে চলবে না। রাষ্ট্র নিজের আইন কানুন সমস্ত কিছু নিজে তৈরি করবে এবং সেই আইন কানুন সবাই মানতে, তার এলাকার মধ্যে অর্থাৎ সেই রাষ্ট্রের মধ্যে যত নাগরিক রয়েছে, জনগণ রয়েছে, সবাই সেই আইন কানুন মানতে বাধ্য থাকবে, ঠিক আছে? এবং সেগুলো না মানলে রাষ্ট্র শাস্তিও দিতে পারে। ওকে, এবার দেখো, এটা হচ্ছে তার একটা চরম ক্ষমতা। আরেকটা কথা এখানে বলে রাখি, সেটা হচ্ছে যে এই সার্বভৌমিকতার সাথে দু ধরনের হয়। একটা হচ্ছে কি, একটা হচ্ছে বাহ্যিক সার্বভৌমিকতা, আর একটা হচ্ছে অভ্যন্তরীণ বলতে ওই যে তার এলাকার মধ্যে যত জনগণ রয়েছে সমস্ত জনগণ সেই আইন কানুন মানতে বাধ্য, না মানলে তাকে বিভিন্ন উপায়ে মানাতে হবে, তাই না? আর একটা হচ্ছে বাইরের বলতে যেরকম আন্তর্জাতিক ক্ষেত্রে যেটা হয়, যে আমি ধরো এই সম্মিলিত জাতিপুঞ্জ বা বাইরের কোনো মানে সংস্থায় যোগ দিলাম আমাদের রাষ্ট্র, ঠিক আছে, তখন সেই রাষ্ট্র কি তার সমস্ত কথা শুনে চলতে বাধ্য? একদম নয়, সে চাইলে না শুনলো। ওকে, অথবা ধরো আমাদের এখান থেকে যে রাষ্ট্রদূত বা এমবেসির, ধরো আমাদের এখান থেকে আমেরিকার যে ভারতের এমবেসি রয়েছে সেই এমবেসিতে তুমি কাজ করছো, ঠিক আছে? এবার তুমি ওই আমেরিকায় আছে বলে আমেরিকান সরকারের কথা সমস্ত কিছু মেনে চলতে হবে তার কোনো মানে নেই। তুমি ওকে ভয় পেয়ে চলবে যে অন্য দেশে আছে কি হবে, না, এমন কোনো ব্যাপার না। তুমি ওখানে ভারতকে রিপ্রেজেন্ট করছো, তাই না? তো ওখানে তোমার শক্তিশালী হয়ে থাকতে হবে, নাহলে তো বলবে ভারত দুর্বল, তাই না? এমন তো নয়, তাই তো? তো তুমি যেহেতু সার্বভৌম রাষ্ট্রের একজন সদস্য, তোমাকে ওখানে সাহসীভাবে থাকতে হবে। সেই রকমই এই বাইরের ক্ষেত্রে তুমি যদি সাহসী থাকো বা ভয় পেয়ে থাকো, এমন নয় যে ওরা তোমাকে পেয়ে বসবে, নিশ্চয়ই পেয়ে বসবে, তাই না? কিন্তু সাহসী থাকলে ওরা যে তোমাকে শাস্তি দেবে এমন নয়, কারণ তুমি ভারতের একজন, তুমি ভারতের হয়ে ওখানে গেছো, তো তারা কিছু বলতে পারে না, কিছু বলার অধিকার রাখে না। ওকে, নেক্সট আসছে কি, যে সোশিয়ালিস্ট বা সমাজতান্ত্রিক। দেখো, সোশিয়ালিস্ট বা সমাজতন্ত্র বলতে সাধারণত আমরা বুঝি যে ওই মার্কসিজমের যে ব্যাপারটা, যে সমস্ত ক্ষমতা রাষ্ট্রের হাতে থাকবে, সমস্ত অধিকার বলো, জায়গা জমি সম্পত্তি সমস্ত কিছু কার হাতে থাকবে? রাষ্ট্রের হাতে। যেমন আমরা চীন এবং রাশিয়ার উদাহরণ দিয়ে বলতে পারি, ওখানে কোনো বেসরকারি স্কুল নেই, সমস্ত কিছু সরকারি, হসপিটালও সরকারি, কোনো নার্সিংহোম নেই, যা আছে সমস্ত কিছু সরকারি। আবার এইদিকে তুমি দেখো আমাদের যে ভারতবর্ষে, সেখানে কিন্তু সেই সমাজতন্ত্রটা সেই অর্থে ব্যবহার করা হয় না, অর্থাৎ এই মার্কসিজমের যে ধারণা সেই ধারণাটা নেওয়া হয় না। দেখো, আমাদের যে সমাজতন্ত্র রয়েছে সেই সমাজতন্ত্রে সাধারণত বলতে পারো যে মার্কসিজম এবং গান্ধীজম, মানে কি গান্ধীবাদী ধারণা এবং ওই মার্ক্সবাদী ধারণার একটা মিক্সড ভার্সন। ওকে, যেরকম আমরা বললাম রাশিয়াতে কি রয়েছে, রাশিয়া বা চীনে সেখানে সমস্ত কিছু কি সরকারের হাতে রয়েছে, কিন্তু আমাদের ভারতবর্ষে সেটা না, আমাদের এখানে মিশ্র অর্থনীতি চালু রয়েছে। ওকে, যেরকম আমাদের এখানে সরকারি স্কুলও রয়েছে, বেসরকারি স্কুলও রয়েছে। তারপরে ধরো রেলের টিকিট যদি আমরা বলি, রেলের টিকিট কিন্তু কোনো বেসরকারি প্রতিষ্ঠান দিতে পারে না, কিন্তু কিছু পেটিএম, ফোনপে এরকম রয়েছে যারা রেলের টিকিট বিক্রি করে, তাই না? তারা জাস্ট এক জায়গা থেকে কিনে আবার আমাদের কাছে দেয়, তারা একটা কমিশন পায় সরকারের কাছ থেকে, এক কথায় যৌথভাবে কাজ করছে, হ্যাঁ কি না? কিন্তু ওই যে টিকিটটায় ওই পেটিএম এর দাগ থাকে না, তোমরা যে ফাইনাল টিকিটটা তোমরা বার করবে, যে অনলাইনে বুকিং করছো, ফাইনাল টিকিট যেটা বার করছো, ওটা কিন্তু কি ভারত সরকারেরই স্ট্যাম্প থাকবে, তাই না? এছাড়া আমরা বলতে পারি সমাজতন্ত্র বলতে এই যে ভারত সরকার এটা কথা দিচ্ছে যে যে অর্থনৈতিক দিক থেকে যারা অনেক পিছিয়ে রয়েছে, মানে কি খুব দারিদ্র্য সীমার নিচে রয়েছে, তাদেরকে ওপরে আনা, এই যে ব্যাপারটা, তাদেরকে একটা পর্যায়ে নিয়ে আসা, এই ব্যাপারটাকেই বোঝাতে চাইছে এই সমাজতন্ত্রের মাধ্যমে। ক্লিয়ার হলো? নেক্সট কোশ্চেন, সরি,
নেক্সট কি বলছে, নেক্সট বলছে যে সেকুলার মানে হচ্ছে ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা বলতে কি বোঝায়? দেখো, ধর্মনিরপেক্ষতা বলতে বোঝাচ্ছে যে এই যে আমাদের ভারত নামে রাষ্ট্রে হিন্দু, মুসলিম, খ্রিস্টান যে কোনো জাতির যে বাস করছে তাদের সমস্ত অধিকার রয়েছে। তারা কি তাদের ধর্ম নিজের নিজের মতো পালন করতে পারবে, সেটাই কেউ বাধা দেবে না। ওকে, তুমি নামাজ পড়তে চাও, নামাজ পড়তে পারো, পুজো করতে চাও, পুজো করতে পারো। ওকে, এমন নয় যে অন্য রাষ্ট্রের মতো, যেরকম আমাদের ছেলে পাকিস্তানের মতো মুসলিম রাষ্ট্র, ওকে, এইভাবে ঘোষণা করে দিলাম। মুসলিম রাষ্ট্র হিসেবে ওরা ঘোষণা করেছে, আমরা যদি এটাকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করতাম তাহলে কিন্তু এতটা উন্নত হতো না। কারণ দেখো, আমরা যদি এরকম করি, যেরকম আমরা স্বাধীনতার পর কি করেছি, আর্থসামাজিক দিকে আগিয়ে যাওয়ার চেষ্টা করেছি, স্কুল কলেজ খুলেছি, এই ধর্মের এই ব্যাপারটার দিকে কোনো নজরই দিইনি, আমরা সব ভাই ভাইয়ের মতো রয়েছি। কিন্তু পাকিস্তান তৈরি হওয়ার পরপরই কী করেছে, ওই আহমেদিয়া যে একটা সম্প্রদায় ছিল, মুসলিম সম্প্রদায়, ওরা মুসলিম না, ওই নিয়ে ঝামেলা শুরু করে দিয়েছে। ওরাও কিন্তু মুসলিম আহমেদিয়ারা, কিন্তু ওরা বলছে না মুসলিমরা, কারণ ওদের মতো মেনে চলে না নিয়মকানুন। তো ওদের বর্তমান অর্থনৈতিক অবস্থা দেখো, বর্তমানের অবস্থা দেখছো তো। কিন্তু আমরা তুলনামূলক অনেক ওপরে রয়েছি, কারণ আমাদের শক্তিই এটা মিক্সড ভার্সন। ওকে, মানে কি আমরা সবাই মিলে একসঙ্গে রয়েছি, আমরা সবাই মিলে এগিয়ে যাচ্ছি। ওরা ধর্মের নিরিখে করতে চেয়েছিল, ওই অবস্থা হয়েছে। তো এগুলো পরের কথা। ওকে, নেক্সট কি, আর হ্যাঁ এটা বলে রাখি যে এই যে সংবিধানের এই কথাটা ধর্মনিরপেক্ষতা, এটা সাধারণত সংবিধানের 25 থেকে 28 নম্বর ধারায় উল্লেখ করেছেন কে, এই আমাদের সংবিধানের রচয়িতারা। ওকে, নেক্সট আসছে গণতান্ত্রিক। গণতান্ত্রিক এই বিষয়টা আমরা বুঝতেই পাচ্ছি, জনগণের দ্বারা শাসন, তাই না? হ্যাঁ কি না? দেখো, কিন্তু এই জিনিসটা বোঝা বড় মুশকিল। তো তবু বলে রাখি যে এই গণতন্ত্র সাধারণত দুই ধরনের হয়। কি কি গণতন্ত্র? একটা হচ্ছে ডাইরেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট। মানে কি, প্রত্যক্ষ গণতন্ত্র আর একটা হচ্ছে পরোক্ষ গণতন্ত্র। প্রত্যক্ষ গণতন্ত্র কি, যেখানে যেখানে জনগণ সরাসরি তার মতামত প্রকাশ করে। যেরকম উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে সুইজারল্যান্ডে এই প্রত্যক্ষ গণতন্ত্রের ব্যবস্থা চালু রয়েছে। যেরকম ধরো যে কোনো ডিসিশনের ক্ষেত্রে ওরা জনগণের কি ভোট নেয়, যে কোনো ডিসিশন। আমাদের দেশের মতো নয়, ঠিক আছে? ওদের দেশে যে কোনো ডিসিশন নেওয়ার আগে জনগণের ভোট নেবে। ইভেন ওরা, আমাদের এখানে সংবিধান যেরকম নিয়ম রয়েছে যে 5 বছরের জন্য চুজ করে দিলাম, তারপরে আমরা জনগণ চাইলেও এখন পারছি না তাকে চেঞ্জ করতে 5 বছর পরে। কিন্তু ওদের ক্ষেত্রে 5 বছরের আগে জনগণের যদি মনে হয় এই আমি একে চুজ করেছি, এর পরিবর্তন করতে হবে, আমার কথা শুনছে না বা কোনো একটা জিনিস শোনেনি বা যেগুলো করবে বলেছিল সেগুলো করেনি, তাহলে ওরা পুরোপুরি চেঞ্জ করে দিতে পারে। ওকে, সেরকম আমাদের ভারতবর্ষে কিন্তু এই প্রত্যক্ষ গণতন্ত্র চালু নেই। আবারও বলছি, গণতন্ত্র মানে হচ্ছে জনগণের দ্বারা শাসন হওয়া। আরেকটা হচ্ছে পরোক্ষ গণতন্ত্র। পরোক্ষ গণতন্ত্র হচ্ছে আমাদের দেশে চালু রয়েছে। এই পরোক্ষ গণতন্ত্রকে আমরা আরেকটা নামে ডাকতে পারি, সেটা হচ্ছে প্রতিনিধিত্বমূলক কি গণতন্ত্র। যেরকম আমরা কিছু মানুষকে চুজ করে দিলাম, আমরা এতজন 10-12 জন রয়েছি বা 10 লাখ মানুষ রয়েছি, ওখান থেকে আমরা একজনকে চুজ করলাম, বললাম যাও তুমি এমপি বা এমএলএ হিসেবে পার্লামেন্টে চলে যাও, ঠিক আছে? এমএলএরা কিন্তু রাজ্যের যে আইনসভা রয়েছে সেখানে যায়, আর কেন্দ্রের আইনসভায় কিন্তু এমপিরা যায়, এটা মনে রেখো। দেখো, তো আমরা পাঠালাম তাদেরকে, আর বাকি যা কিছু তার উপরে ছেড়ে দিলাম, আমাদের ফিউচার তার উপরে ছেড়ে দিলাম। আমরা এখানে কাজ করব, নিজের মতো সংসার চালাবো, কিন্তু তিনি আমাদের হয়ে নিয়ম কানুন তৈরি করবে। ওকে, তার উপরে মানে এক কথায় বিশ্বাস করে ছেড়ে দিলাম। অ্যাকচুয়ালি সেটা হয় না, তার নিজের কথাই তো ভাবে, তাই না? সে পরে আলোচনা করা হবে, গল্পের মধ্যে এগুলো নাই আনি। ওকে, নেক্সট কি আসছে? তো আমাদের এখানে এই কি পরোক্ষ গণতন্ত্র চালু রয়েছে। মানে কি, আমরা প্রতিনিধি চুজ করছি, সে আমার হয়ে কাজ করছে। ওকে, যেরকম আমরা বলতে পারি রাষ্ট্রপতি চুজ হচ্ছে, প্রধানমন্ত্রী চুজ হচ্ছে। আমাদের মনে হতে পারে যে আমরাই তো ভোট চুজ করছি, অ্যাকচুয়ালি না, আমরা একজন এমপি চুজ করছি, তিনি গিয়ে আবার প্রধানমন্ত্রীকে চুজ করছে, ঠিক আছে? এবং তারাই আবার রাষ্ট্রপতিকে চুজ করছে, আমরা সরাসরি করছি না। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সকলেই একরকম পরোক্ষভাবে নির্বাচিত হয়, ঠিক আছে? নেক্সট কি আসছে? সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র। এটাও একরকম কি বলতে পারি, প্রজার দ্বারা শাসন, তাই না?
একই রকম। তাহলে এখন কথা হচ্ছে এই দুটো গণতন্ত্র ইউজ করছে, আবার সাধারণতন্ত্র ইউজ করছে কেন, এটাই আমরা একটু বুঝতে পারবো। দেখো, ডেমোক্রেটিক পলিটিক্স যেটা বা গণতান্ত্রিক রাজনীতি যেটা, সেটাকে আমরা সাধারণত দুটো ভাগে ভাগ করছি। গণতান্ত্রিক রাজনীতি কি, এই শাসন ব্যবস্থাকে বোঝাচ্ছি, ঠিক আছে, গণতান্ত্রিক রাজনীতি বলতে। তো এই গণতান্ত্রিক রাজনীতি সাধারণত দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মোনার্ক আর একটা হচ্ছে রিপাবলিক। ওকে, এই যে আমাদের কনস্টিটিউশনের যে প্রস্তাবনা বা প্রিএম্বেল, ওখানে কিন্তু রিপাবলিক কথাটা ইউজ করা হয়েছে, ঠিক আছে। ইংলিশটা তোমরা দেখে নেবে, আমি ইংলিশটাও ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেবো, ঠিক আছে। তো এই যে মোনার্ক আর একটা হচ্ছে রিপাবলিক, এই দুটোর মধ্যে পার্থক্য আমাদের বুঝতে হবে। এই যে মোনার্ক বলতে অ্যাকচুয়ালি রাজতন্ত্র বোঝায়, যেখানে রাজা রয়েছে বা রানী রয়েছে। যেরকম ব্রিটেনের উদাহরণ দিই, ব্রিটেন কিন্তু গণতান্ত্রিক হওয়া সত্ত্বেও এটা এখানে কি রয়েছে, রাজতন্ত্র চলছে। মানে কি, একজনের সন্তান, মানে বংশানুক্রমিক যে শাসক, সব থেকে উঁচুতে রাজা বা রানী রয়েছে, ঠিক আছে, ওই ব্রিটেনে, হ্যাঁ কি না। এবং পরবর্তীতে তার সন্তান, তার সন্তানের সন্তান, এইভাবে আস্তে আস্তে কি হবে, সেই পদ পাবে। আবার ব্রিটেনের যে প্রধানমন্ত্রী রয়েছে, তারা যে আইন তৈরি করছে, ব্রিটেনের যে মন্ত্রী পরিষভা বা আইনসভা যে আইন তৈরি করছে, সেই আইনে ফাইনাল ডিসিশন কার হবে, ফাইনাল ডিসিশন হবে সেই রানীর। মানে ওই প্রধানমন্ত্রী গিয়ে রানীর কাছে বলবে, রানী সাহেবা এটা সই করে দাও, তাহলে এটা আইনে পরিণত হয়ে যাবে, ঠিক আছে। এছাড়া আরো বলতে পারি আমরা, যে কোনো ডিসিশনের ক্ষেত্রে ওই রানী সেটাকে বাতিল করে দিতে পারে। মানে কোনো একটা আইন তার যদি মনে হয় যে না, এটা আমার জন্য ঠিক না বা জনগণের জন্য ঠিক না, সে সেই আইন বাতিল করে দিতে পারে। দেখো, ব্রিটেনের যে প্রধানমন্ত্রী আর অন্যান্য মন্ত্রীগুলো রয়েছে, তারা কিন্তু জনগণের দ্বারা নির্বাচিত হয়ে আসছে, কিন্তু ফাইনাল ডিসিশন একরকম আসছে কার, সেই রানীর। বোঝা যাচ্ছে? কিন্তু অপোজিট সাইডে রিপাবলিক যেটা হয় বা সাধারণতন্ত্র যেটা হয়, সুপ্রিম যে সব থেকে স্টেটের বা রাষ্ট্রের টপে থাকে, সে একজন সাধারণ জনগণ হয়। যেরকম আমাদের দেশে যে রাষ্ট্রপতি টপে রয়েছে, সে একটা সাধারণ মানুষ, তাই না? সে আমাদের মতো সাধারণ মানুষ, সে এমন নয় কোনো রাজবংশের, কোনো কোটিপতি বংশের। ওকে, আবার দেখো প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রীগুলো একরকম সাধারণ মানুষ। হ্যাঁ, বেশ কিছু আছে অনেক টপ লেভেল থেকে আসে, কিন্তু এমন নয় যে একটা গরিব ছেলে হতে পারবে না। ওকে, মানে যে কেউ হতে পারে ওই পদে, যে কেউ যেতে পারে রিপাবলিকের ক্ষেত্রে, মানে সাধারণের ক্ষেত্রে। অর্থাৎ একরকম জনগণই সেটা করছে। এই যে বর্তমানে আমাদের যে রাষ্ট্রপতি মহাশয়া আছেন, কে, দ্রৌপদী মুর্মু, এমন নয় তার পরবর্তীতে তার পরিবারের কেউ সেই পদে বসবে, এমন নয়, তাই তো। তো কি হবে, অন্য কেউ আবার আসবে, তার 5 বছর শেষ হয়ে যাবে, আরেকজন রাষ্ট্রপতি আসবে, তাই না? এমনই হয়। তো এটাই হচ্ছে রিপাবলিক এবং গণতন্ত্রের মধ্যে পার্থক্য বলতে পারো, ঠিক আছে। যে গণতন্ত্রের ক্ষেত্রে জনগণের দ্বারা শাসনের ব্যাপারটা বলছে, ঠিক আছে, কিন্তু এই রিপাবলিকের ক্ষেত্রে কি হচ্ছে, সেখানে পুরোপুরি জনগণের দ্বারা শাসন, আর একটা হচ্ছে গণতান্ত্রিক, কিন্তু ওখানে কার ছোঁয়া রয়েছে, রাজতন্ত্রের ছোঁয়া রয়েছে, তাই না? এই পর্যন্ত কারো কোনো রকম বুঝতে অসুবিধা হলে নিশ্চয়ই জিজ্ঞাসা করো, ওকে, আমি বলে দেব। এবার আমরা তো আসলাম যে রাষ্ট্রের যে কি বলবো নেচার বা প্রকৃতির নিয়ে, যে কথাটা প্রস্তাবনায় বলেছিল, সেই কটা 5টা বিষয় নিয়ে, ঠিক আছে। এবার আমরা কিসের মধ্যে ঢুকবো, যে এই সংবিধানের উদ্দেশ্য নিয়ে প্রস্তাবনা কি বলেছে। এক হচ্ছে ন্যায় বিচার। ন্যায় বিচার, দেখো, তোমার আমি অধিকার দিয়ে দিলাম, সমস্ত অধিকার দিয়েছি, কিন্তু আমি তোমাকে সেগুলো, তুমি পাচ্ছ কি পাচ্ছ না সেটা আমি দেখছি না। সেই অধিকার দেওয়ার কোনো মূল্য থাকবে? নিশ্চয় না। তো আমাদের ভারতীয় সংবিধান আমাদের বেশ কিছু অধিকার তো দিয়েছে, এবং সেগুলো যাতে আমরা ঠিকঠাকভাবে পাই, তার জন্য কিছু ব্যবস্থাও করে দিয়েছে। যেরকম আমরা বলতে পারি ন্যায় বিচার পাওয়ার যে অধিকারটা, অর্থাৎ আমরা সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে এবং অর্থনৈতিক ক্ষেত্রে কি পাবো, একরকম ন্যায় বিচার পাবো। যেরকম এক এক করে বলি, রাজনৈতিক ক্ষেত্রে। তো রাজনৈতিক ক্ষেত্রে ন্যায় বিচার বলতে কি বোঝাচ্ছে, দেখো, রাজনৈতিক ক্ষেত্রে ন্যায় বিচার বলতে বোঝাচ্ছে যে তুমি ধনী দরিদ্র, তারপরে এসসি এসটি, হিন্দু মুসলিম, যাই হও, তুমি রাজনৈতিক ক্ষেত্রে সুবিচার পাবে। কেমন সুবিচার, যে তুমি এমন নয় যে তুমি নিচু জাতের বলে তুমি ভোটে দাঁড়াতে পারবে না বা ভোট দিতে পারবে না, ঠিক আছে। তোমার কি রাজনৈতিক ক্ষেত্রে তুমি গরিব হলেও তোমার সেই ভোটার লিস্টে নাম থাকবে, তুমি বড়লোক হলেও ভোটার লিস্টে নাম থাকবে, তুমি
তোমাদের এমন নয় যে আম্বানির আইডেন্টি কার্ড সোনা দিয়ে বাঁধানো, মানে কি ভোটার কার্ড, আর তোমার কার্ড কাগজের। তোমার কার্ডও যদি কাগজের হয়, তার কার্ডও কাগজের হবে, এবং কেউ যদি তোমার সেই অধিকার কেড়ে নেয়, স্টেপ নেওয়া হবে, তাই না? এছাড়া সামাজিক ক্ষেত্রেও সেম, তোমার উঁচু জাত নিচু জাত দেখা হবে না, ছেলে মেয়ে হিসেবে বাদ বিচার করা হবে না, ঠিক আছে? যে তুমি ছেলে বলে অধিকার দেওয়া হবে না, মেয়ে বলে অধিকার দেওয়া হবে এমন নয়, বা মেয়েদের অধিকার দেওয়া হবে না, ছেলেদের দেওয়া হবে এমন নয়, সবাইকে সমান অধিকার দেওয়া হবে একরকম। এবং কেউ যদি না পায় তো তার একটা ন্যায় বিচার করা আমাদের কোর্ট রয়েছে। ওকে, আরেকটা হচ্ছে অর্থনৈতিক দিক থেকে, এবং অর্থনৈতিক দিক থেকেও তোমার যাতে পকেটে ইনকাম থাকে, একরকম আমরা বলতে পারি যে অর্থনৈতিক দিক থেকে একরকম সুযোগ সুবিধা করে দেওয়া। যেমন বর্তমানে এমন রয়েছে না যে দেশের যত টাকা, বেশিরভাগ 90% টাকা 3% লোকের হাতে চলে গেছে। ওই রেশিওটাকে কমানো, অর্থাৎ আরও বাকি যে 97% মানুষ রয়েছে তাদের মধ্যেও সেই টাকাটাকে ছড়িয়ে দেওয়া, সেই ব্যবস্থা করা, ঠিক আছে? কিন্তু একরকম কিভাবে হচ্ছে, সরকার করছে সেটা, কতটা করছে তোমরা খুব ভালো করেই বুঝতে পারছো যে আমাদের পকেটে টাকা নেই, তাই না? কিন্তু এদিকে বলছে আমাদের ভারতের অর্থনীতি কি বেড়েই যাচ্ছে, 5 নম্বরে চলে এসছে, সামনের বছর 4 নম্বরে আসবে, এইভাবে বলছে। কিন্তু তোমার ইনকাম কোথায়? তোমার বাড়ির লোকের ইনকাম কোথায়? আছে? নেই। ওই যে টাকা তো আছে সেই 3%-এর হাতে। তোমরা যে বিড়াল গল্পটা পড়েছো তোমাদের বাংলায়, সেটাই এই জিনিসটাকে খুব ভালো করে বুঝিয়েছে, একটু দেখো। ওকে, আর হ্যাঁ, বলে রাখি, এই যে ন্যায় বিচার সংক্রান্ত আমাদের সংবিধানের 3য় এবং 4র্থ পার্টে বলা রয়েছে, পার্ট 3 এবং পার্ট 4-এ এর উল্লেখ রয়েছে। ওকে, অর্থাৎ 4র্থ এবং 3য় অংশে, তাই না? এবার আসছে স্বাধীনতার অধিকার। দেখো, স্বাধীনতার অধিকার জানতে গেলে আমাদের একরকম জানতে হবে আগে যে স্বাধীনতা কি জিনিস। দেখো, আমরা কি বুঝি? স্বাধীনতা মানে আমাদের যা খুশি তাই করবো, তাই না? এখন তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, যেতে যেতে তোমার এক বন্ধু হেঁটে যাচ্ছিল, সে কি করেছে? কালো জামা পরে রয়েছে আমার মতো। তো তুমি কি করলে? তোমার কালো কালার পছন্দ না, তুমি গিয়ে ছিঁড়ে ফেললে। অথবা তুমি হেঁটে হেঁটে যাচ্ছ, পাশ দিয়ে দুজন হেঁটে যাচ্ছে, তোমার ইচ্ছা করেছে, তুমি কি করলে? পকেট থেকে ছুরি বার করে মেরে দিলে। স্বাধীনতা? স্বাধীনতা যদি এটাই হতো তাহলে তো হয়েই যেত, তাই না? তুমি ভাবো, এখানে তুমি নাই স্বাধীনতা ফলাচ্ছ, তাহলে ওই যাকে তুমি মারলে বা যার জামাটা ছিঁড়ে দিলে, তার স্বাধীনতা কোথায় গেল, তাই না? তো একরকম স্বাধীনতা বলতে আমরা বুঝি যে অন্যের কি স্বাধীনতার উপরে হস্তক্ষেপ না করে নিজের স্বাধীনতাকে কি এনজয় করা। রাষ্ট্রবিজ্ঞানের একজন তাত্ত্বিক বলেছিল যে স্বাধীনতা সেটাই যেটা তুমি যদি দুহাত দুই সাইডে বাড়াও, তবে এমনভাবে বাড়িও যাতে অন্য কারো নাক টাচ না করে, অর্থাৎ অন্য কারো অধিকারের ওপরে হস্তক্ষেপ না করে, ঠিক আছে? ওই যে তুমি হেঁটে যাচ্ছ, যাও না, তোমার ওই রাস্তা দিয়ে হাঁটার অধিকার নিশ্চয়ই রয়েছে, কিন্তু অন্য কেউ হেঁটে আসছে, তোমার রাগ হচ্ছে, সেটা নয়, সেটা হওয়া উচিত নয়। তারও অধিকার রয়েছে সেই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার, হ্যাঁ কি না? তো তাকে তার স্বাধীনতা পেতে দাও এবং তুমিও তোমার স্বাধীনতা পাও। তো এটাই হচ্ছে স্বাধীনতা, ঠিক আছে? এখন আমাদের সংবিধান কি বলছে? সংবিধান বলছে যে চিন্তা, মত প্রকাশ করা, তারপরে বিশ্বাস, উপাসনা, ঠিক আছে, ধর্ম, এগুলো নিয়ে তোমার সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে। তুমি যে কোনো স্বাধীনতা যে কোনো ধর্ম পালন করতে পারো। তুমি পুজো করবে, করো না, তোমার যে কোনো ইষ্টদেব হতে পারে, তোমার আল্লাহ, তারপরে অগ্নিদেব, বিষ্ণু, কৃষ্ণ, যে কেউ হতে পারে, তুমি যাকে খুশি পুজো করতে পারো, ঠিক আছে? কেউ বাধা দেবে না। ইভেন তুমি নাস্তিকও থাকতে পারো, এমন নয় আমি কাউকে মানছি না, সরকার এসে ধরে নিয়ে গেল, মানতেই হবে তোকে, তুই কেন ধর্ম মানবি না, এরকম না। তোমার যেটা খুশি তুমি সেটা করবে, মানে যে কোনো ধর্ম, এটা ধর্মের ক্ষেত্রে। এছাড়া কি আসছে যে মত প্রকাশ, চিন্তা, তুমি চিন্তা করছো, হাই রে আমি এই করব, করো না, কে করতে মানা করেছে? মত প্রকাশ, আবার তুমি কিছু নিয়ে মত প্রকাশ করছো, করতে পারো, অর্থাৎ এক্সপ্রেশন, ফ্রিডম অফ এক্সপ্রেশন। যে কোনো জিনিস নিয়ে তুমি মত প্রকাশ করতে পারো। প্রধানমন্ত্রী এটা ভুল করেছে বলতে পারো, মুখ্যমন্ত্রী এটা ভুল করেছে বলতে পারো, কিন্তু এখন বললে আবার জেলে না ভরে দেয়, এরকম তো অনেক উদাহরণ রয়েছে। নেক্সট কি বলছি, যে যে কোনো অধিকার আমরা বললাম, যে কোনো চিন্তা, হ্যাঁ, এখানে কিছু লিমিটেশন রয়েছে। যেরকম আমি এমন কোনো মত প্রকাশ করতে পারি না যেটা রাষ্ট্রের বিরুদ্ধে যায়,
যেরকম আমি এমন কোনো মন্তব্য করতে পারি না যেখানে আমি রাষ্ট্রের মধ্যে গৃহযুদ্ধ বাঁধিয়ে দিলাম। ওই যেটা হয় না, পাশের বাড়ির কাকিমারা ঝামেলা করছে, আমি গিয়ে একখানা কথা বলে আসলাম, ওনা তোমার নামে এই বলেছিল, কানে কানে বলে দিলাম, তো দুজনের মধ্যে আরো লড়াই বেঁধে গেল। তারা মুখে মুখে লড়াই করছিল, এবার মারপিট বেঁধে বেঁধে গেল। এটা তো উচিত না, তাই না? তো এই ধরনের করলে তখন শাস্তি পেতে হয়। এছাড়া ধরো মানে তোমার যেই সময় ধরো হোলির সময়, যে সময় হয় সেই সময় হোলি মানে তুমি পালন না করে তুমি ঠিক করেছো শীতকালে পালন করবে, ঠিক আছে, যেহেতু তোমার ধর্ম পালনের একখানা সুবিধা রয়েছে, অধিকার রয়েছে, স্বাধীনতা রয়েছে, তাই না? তুমি কি করলে? রাস্তায় হোলি পালন করছো, এরোর মাখাচ্ছ, সবাই অফিস যাচ্ছে, হোলির দিন নয়, অন্য দিন। এখন পুলিশ আসলো, কি বাবা তুমি হোলি খেলতে যে? বলছে আমার ধর্মীয়, তুমি বলছো আমার ধর্মীয় স্বাধীনতা রয়েছে, আমি খেলতেই পারি। বলছে ঠিক আছে চলো পুলিশ থানায় চলো, দেখি কেমন ধর্মীয় স্বাধীনতা। মানে এগুলোকে তোমার এমন বলছে না যে হোলির সময় খেলো না, হোলির সময় খেলার পুরো মানে অবাধের স্বাধীনতা রয়েছে, কিন্তু অন্য কারো ডিস্টার্ব করে নাই, তুমি তোমার ধর্ম পালন করছো, করো না, নো প্রবলেম। কেউ তোমাকে ডিস্টার্ব কেন করতে যাবে? উল্টো সরকার তোমাকে প্রোটেক্ট করবে। তোমার যখন তুমি তোমার জায়গায় রয়েছো, তুমি তোমার ধর্মে সেটা লেখা রয়েছে, তোমার নিশ্চয়ই প্রোটেক্ট করবে, সরকারের এটা কর্তব্য। আরেকটা জিনিস মনে রাখতে হবে, কোনো রাষ্ট্র, কোনো বা রাষ্ট্র বলো, কোনো রাজ্য বলো, কেউ কিন্তু কোনো ধর্মের নয়, মানে ভারতের সংবিধান এটাই বলছে যে কোনো ধর্মের সাপোর্টার নয়। সে কি থাকবে? নিউট্রাল থাকবে, সে কারো দিকে ঝুঁকে কথা বলবে না। ওকে, নেক্সট কি আসছে? নেক্সট আসছে সাম্য। সাম্য কি জিনিস? সাম্য অর্থাৎ সমতা, ইকুয়ালিটি, তাই না? মানে সবাইকার মধ্যে সমান অধিকার। দেখো, ভারতের সংবিধানের যে প্রস্তাবনায় সাম্য কথার উল্লেখ রয়েছে, এই সাম্য কথার অর্থ আমরা একরকম বলতে পারি যে রাষ্ট্রের সকল নাগরিক সমান অধিকার পাবে, ঠিক আছে? রাজনৈতিক বলতে পারো, অর্থনৈতিক, সামাজিক, চাকরির ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে। এমন নয় তুমি কালো ফর্সা বলে তোমাকে চাকরি দেওয়া হবে না, তোমাকে অন্যান্য নাগরিককে যে ফর্সা তার যে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে তোমাকে দেওয়া হবে না। হ্যাঁ, কেউ কেউ বলতেই পারো দাদা আমি কালো বলে আমার জানে মনে আমারে পাত্তাও দেয় না, সেটা আলাদা বিষয়, ঠিক আছে, সেটা তার উপরে, সেটা রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ করতে পারে না, ঠিক আছে, রাষ্ট্র, আহ, সেটা আলাদা জিনিস, ঠিক আছে। এখন যেটা বলছিলাম যে সবাই সমান অধিকার পাবে, তাই না? তো যেরকম তুমি একজন স্টুডেন্ট, তুমি যা অধিকার পাবে, যে সুযোগ সুবিধা পাবে, সেরকম আম্বানিও পাবে, আম্বানির সুযোগ সুবিধাও ঠিক অতটাই। এমন নয় আম্বানিকে এক্সট্রা কিছু দেওয়া হবে আর তোমাকে দেওয়া হবে না। বা ধরো তুমি এসসি এসটির মধ্যে পড়ো, তুমি এসসি এসটি বলে তোমাকে সেরকম গুরুত্ব দেওয়াই হচ্ছে না, কিন্তু ওইদিকে যারা জেনারেল তাদেরকে সেই গুরুত্ব দেওয়া হচ্ছে। মানে এই যে ব্যাপারগুলো, এমন নয় কোনো স্পেশাল কোনো জাতির জন্য বা কোনো মানুষের জন্য রাষ্ট্র কিছু আলাদাভাবে করবে না, রাষ্ট্রের চোখে, আইনের চোখে সবাই সমান, ঠিক আছে? এটাই বোঝাতে চাইছে এই সাম্যের মাধ্যমে। দেখো, সাম্য আরেকটা জিনিস বলি, তোমাদের এখন প্রশ্ন হতেই পারে দাদা ছেলে মেয়ের মধ্যে যে তুমি সাম্যের কথা বলবে বা বলছো যে ছেলে মেয়েরও সমান অধিকার, ছেলে মেয়ে কেউ ওপরে বা নিচে নয়, তাহলে আমরা যখন বাসে উঠি তো মেয়েদের জন্য আলাদা সিট বুকিং থাকে, আমাদের জন্য তো থাকে না। দেখো, এই জিনিসটার উত্তর তোমরা নিজেরাই দেবে, আমি একটা কথা বলে দিই, সাম্য কাকে বলে। সাম্য বলতে অ্যাকচুয়ালি বোঝাই যার যতটুকু প্রয়োজন তাকে ততটুকু দেওয়া। যেরকম ধরো তোমরা তিনজন রয়েছ, একজন দুখানা রুটি খায়, একজন তিনটে রুটি খায়, ঠিক আছে, আর একজন কটা রুটি খায়? 7খানা, ঠিক আছে। তোমার কাছে 12টা রুটি রয়েছে, তুমি তিনজনের মধ্যে চারটে চারটে করে ভাগ করে দিলে, ঠিক আছে। এবার যে দুটো খায় তার কাছে তো দুখানা নষ্ট হলো, যে তিনটে খায় তার কাছে একটা, আর যে 7খানা খায় তার কম পড়ে গেল, তাই না? কটা? তিনটে কম পড়লো। কিন্তু যদি যার দুখানা রুটি দরকার ছিল, যে দুখানা রুটি খায় তাকে দুটো রুটিই দিতে, যে তিনখানা রুটি খায় তাকে তিনটে রুটিই দিতে, এবং বাকি অংশটুকু কাকে দিতে? যে একটু বেশি খায়। তাহলে কি নষ্ট হতো? হতো না। তো এটাই হচ্ছে সাম্য, যে যার যতটুকু দরকার তাকে ততটুকু দাও। বোঝা গেল? এটাই অ্যাকচুয়ালি সাম্য বোঝাচ্ছে। এই যে আমাদের অনেক সময় এই সাম্য বোঝাতে গিয়ে এসসি এসটি, ওবিসি, তারপরে হচ্ছে মানে মহিলাদের জন্য যে কোঠা রয়েছে সেগুলো নিয়ে অনেক সময় আমাদের কি বলবো আলোচনা করতে হয়, ঠিক আছে। দেখো, এই জিনিসগুলো খারাপ নয়, এগুলো এক সময় উঠে যাবে,
যখন আমরা মেয়েদেরকে নিচু চোখে দেখা বন্ধ করব, যখন এই যে আমাদের মধ্যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান মানে বিভিন্ন ধর্মের মধ্যে যে উঁচু জাত নিচু জাতের ব্যাপারটা চলে যাবে, সেদিন এই জিনিসগুলোও চলে যাবে। সেদিন এগুলো দরকারই পড়বে না। সেদিন ওই যে এসসি এসটির যারা আছে না, তারাই বলবে এই আমার এই সার্টিফিকেট দরকার নেই। কারণ আজকে আমরা সবাই সমান। আমরা যতই বলছি যে আমরা এক সমানে চলে এসেছি, কিন্তু এখনো পর্যন্ত সেই লেভেলে আসতে পারিনি। এখন একাধিক রয়েছে যে নিচু জাত, উঁচু জাত, এরকম অনেক মানুষের মধ্যে রয়েছে। আমার দেখা কত মানুষ রয়েছে, বুঝতে পারছো? তো যেদিন এগুলো চলে যাবে সেদিন দরকার পড়বে না। দেখো, আরও একটা কথা বলি যে এগুলো কেন দরকার, এসসি এসটি ওবিসি রিজার্ভেশন কেন দরকার, মহিলাদের জন্য রিজার্ভেশন কেন দরকার। একসময় যারা বর্তমানে জেনারেল, তাদের পূর্বপুরুষরা, বা বলতে পারো আমরা জেনারেল, আমাদের পূর্বপুরুষরা একাধিক সুযোগ সুবিধা পেয়েছে। পড়াশোনার সুযোগ সুবিধা ছিল, মানে বেশিরভাগ সুযোগ সুবিধা ছিল। আমরা ঘরের বাইরে বেরোতে পারতাম, মহিলারা পারতো না ঘরের বাইরে বেরোতে, তারা শিক্ষার অধিকার পেতো না, অনেক পরে পেয়েছে, তাই না? এসসি এসটিরা তো এক কথায় নিপীড়িত ছিল পুরো। এ তো 1947-এর পরে বলতে পারো যে অধিকারটা পেল। তো ভাবো, তারা এতদিন ধরে তো তাদের সমাজটা তো পিছিয়ে গেছে, হ্যাঁ কি না? কিন্তু সেই সময় তো আমাদের পূর্বপুরুষরা সুযোগ সুবিধা পেয়েছিল, কিন্তু তখন আগে যেতে পারেনি কেন? এখন কোশ্চেন করলেই হলো। বোঝাতে পারছি? ওকে, যাই হোক, এই নিয়ে বেশি তর্কে যাব না। এবার আসছে কি সৌভ্রাতৃত্ববোধ বা ফ্রেটার্নিটি। সৌভ্রাতৃত্ববোধ বলতে এক কথায় ভাই ভাই একসঙ্গে থাকা। এই যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই একসঙ্গে থাকবো, আর এটা যাতে থাকতে পারে, সরকার যাতে এটাকে এনশিওর করে যে না এরা একসঙ্গে থাকবে, সেই ব্যবস্থা করা, আর কিচ্ছু না এটা। ওকে, এবার মেন পয়েন্টগুলো, প্রস্তাবনার মেন পয়েন্টগুলো আমরা আলোচনা করেছি, এবং এই সংবিধানের পরবর্তীতে কি রয়েছে অ্যাকচুয়ালি সেগুলোই এখানে আলোচনা করা আছে, সূচিপত্রে দেওয়া রয়েছে। আমরা যখন সংবিধানের ভেতরে যদি যাই, ভেতরে বিভিন্ন ধারা পড়ি, দেখবো কোথাও না কোথাও সাম্যের কথা বলা হয়েছে, কোথাও না কোথাও স্বাধীনতার কথা, ন্যায় বিচার, ফ্রেটার্নিটি, তারপরে সৌভ্রাতৃত্ববোধ বা ফ্রেটার্নিটির কথা বলা হয়েছে। আবার যে প্রথমে যে ব্যাপারগুলো বললাম যে স্টেটটা কি কেমন, সেকুলার, তাই না, সোশিয়ালিস্ট, এই জিনিসগুলো আসবে। এখন এখানে যে প্রস্তাবনায় 3টে ওয়ার্ড, একটা হচ্ছে ইন্টিগ্রিটি, একটা হচ্ছে সোশিয়ালিস্ট, আর একটা হচ্ছে সেকুলার। এই শব্দগুলো একেবারে প্রথম যখন প্রস্তাবনা লেখা হয় তখন কিন্তু প্রস্তাবনাই ছিল না। এটা কবে নিয়ে আসা হয়? 1976 সালে 42তম সংবিধান সংশোধন যখন হয় তখন বেশ কিছু ঘটনা ঘটেছিল তার নিরিখে। ঠিক আছে, এবার কথা হচ্ছে প্রস্তাবনাকে কি পরিবর্তন করা যায়? দেখো, প্রস্তাবনাকে অনেক সময় 1960-এ একবার সুপ্রিম কোর্ট বলেছিল যে প্রস্তাবনা ভারতের সংবিধানের অংশ নয়, তো একে পরিবর্তন করতে পারবে না আইনসভা। ঠিক আছে, কিন্তু পরবর্তীতে বলে হ্যাঁ পারবে, কিন্তু এর মূল কাঠামো, সংবিধানের মূল কাঠামোগুলো পরিবর্তন করতে পারবে না। যেরকম সেকুলার কথাটা হচ্ছে মূল কাঠামো। বর্তমানে অনেকের মনে এরকম রয়েছে না যে হিন্দু মুসলিম এর একটা যে দাঙ্গা রয়েছে, করার চেষ্টা করছে কিছু পলিটিক্যাল পার্টি, এছাড়া যে হিন্দু রাষ্ট্র ঘোষণা করবে, মুসলিমরা যে আমাদের কি হবে, হিন্দুরা বলছে সেই ব্যাপার তো। অ্যাকচুয়ালি এটা করতে পারবে না কখনোই, বা করতে পারলেও তখন কি সেটা বলতে পারো একেবারে সবকিছু শেষ হয়ে গেছে। কেন বলছি? এটা হচ্ছে মূল কাঠামোর মধ্যে যেহেতু পড়ে, তো মূল কাঠামোর মধ্যে পড়লে কি হবে? সুপ্রিম কোর্ট বলছে সংবিধানের মূল কাঠামো পরিবর্তন করা যাবে না। যখন সেটা পরিবর্তন করা যাচ্ছে, মানে কি সুপ্রিম কোর্টও তখন কি হয়ে যাচ্ছে? দুর্নীতিগ্রস্ত। তখনই এটা পরিবর্তন করা যেতে পারে, তাই না? এছাড়া করা সম্ভবই নয়। কিন্তু আমাদের ভাগ্য খুবই ভালো যে সুপ্রিম কোর্ট আমাদের পলিটিক্যাল পার্টির প্রেসার থেকে এখনো পর্যন্ত মুক্ত রয়েছে। ঠিক আছে, এবং আশা করা যায় যে ভবিষ্যতে কখনো কি পলিটিক্যাল পার্টির প্রেসারে আসতেও পারবে না। ঠিক আছে, তো মূল কাঠামো ছাড়া যে কোনো অংশে কি করতে পারে? পরিবর্তন করতে পারে। এখন কথা হচ্ছে মূল কাঠামো কি? এখনো পর্যন্ত সেরকম কোনো বলা নেই যে মূল কাঠামো কোনগুলো, কিন্তু হ্যাঁ যে কোনো আইন প্রণয়ন করলে সুপ্রিম কোর্ট সেটাকে দেখবে যে ওটা মূল কাঠামোয় হস্তক্ষেপ করছে কিনা, করলে সেটাকে বাতিল করে দিতে পারে সুপ্রিম কোর্ট। ওকে, নেক্সট বলে রাখি, ওই যে সোর্স যেগুলো বললাম আলাদা একটা ভিডিও করে আমরা জানিয়ে দেবো। এই পর্যন্ত আশা করি বোঝা গেছে, এর মধ্যে আর কিছুই নেই। এইগুলো নিয়েই সংবিধান আলোচনা করছে, খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। কোনো জায়গায় যদি গুলিয়ে যাই আমাকে নিশ্চয়ই জিজ্ঞাসা করো, যে কোনো প্রশ্ন থাকলে আমি তো আছি। ওকে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, আজকে এই পর্যন্ত।